2003 ইরাকের রাজধানী বাগদাদ। আধুনিকতার অপরূপ সাজে সজ্জিত এই মহানগরীর অধিবাসীদের মাঝে এক অজানা উদ্বেগ পরিলক্ষিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে ইঙ্গো মার্কিন যৌথ বাহিনীর ব্যাপক কর্মতৎপরতা এবং মার্কিন রণতরী মোতায়েন থেকেই মূলত তাদের এই উদ্বেগের সৃষ্টি হয়েছে। হয়তো অল্প কদিনের মধ্যেই এখানে এমন এক ঘটনার জন্ম নেবে যা সমগ্র বিশ্ববাসীকে স্তম্ভিত করে দেবে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে জাতিসংঘের অনুমোদনেরও অপেক্ষা করা হবে না এজন্য। তাই দেশি বিদেশি সাংবাদিকরা পরিস্থিতির উপর সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখছেন। সালমান এই বিদেশি সাংবাদিকদের একজন। সে বাগদাদ এসেছে দিন 15 আগে। মার্কিনীরা বিশ্ববাসীকে বোকা বানাতে এবং ইরাকিদের ধোঁকা দিতে তাদের প্রকৃত উদ্দেশ্য গোপন রেখে একদল অনুগত ও মদতপুষ্ট সংবাদকর্মীর দ্বারা দেদারসে অপপ্রচার চালাচ্ছে। এরা যেন বুশ নামক হিটলারের এক একজন প্রোপাগান্ডা মন্ত্রী ওয়েবলস। এতদ্সত্ত্বেও দু একজন সত্যনিষ্ঠ সাংবাদিক মাঝে মধ্যেই তাদের এমন সব গোপন তথ্য ও পরিকল্পনা বিশ্ববাসীর সম্মুখে ফাঁস করে দিচ্ছে যাতে তাদেরকে বেশ বেকায়দাই পড়তে হচ্ছে। সালমান এদের মধ্যে অন্যতম। গভীর রাত, হোটেল প্যালেস্টাইনের 105 নম্বর রুম। আশপাশের রুমের বাতি যদিও বন্ধ, তবু এ রুমের বাতি জ্বলছে এখন। আধার রাতের নিস্তব্ধতায় সমগ্র বাগদাদ নগরী সুপ্ত থাকলেও এ রুমের নিশাচর মানুষটি কর্মচাঞ্চল্যে এখনও দীপ্ত। টেবিলে রাখা কয়েকটি কাগজেই তার মনোযোগ সীমাবদ্ধ। 2 আঙ্গুলের ফাঁকে ধরা চায়নার তৈরি দামি কলমটি মাঝে মাঝেই সচল হয়ে উঠছে। কখনো চলছে অতি দ্রুত, আবার কখনো বা একটু স্লথ গতিতে, আবার কিছুক্ষণ নিচ্ছে সামান্য বিশ্রাম। আর এরই মাঝে তৈরি হচ্ছে তথ্যবহুল গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। লেখা শেষ। এ মুহূর্তে শেষবারের মতো প্রতিবেদনটি একবার দেখতে শুরু করল সালমান। হঠাৎ দরজা খোলা শব্দে তার চমক ভাঙল। সম্মুখে দেখল 3 জন লোক। সে বিস্মিত হল। যদিও এরা অপরিচিত নয়, তবুও এত রাতে তাদের আগমন সালমানকে অবাক করল। তদুপরি আগন্তুক ত্রয়ের 2 জনই মেয়ে, তৃতীয় জন পুরুষ। তবে সে গুরুত্বপূর্ণ কেউ নয়, হোটেল বয়। মেয়েরা তাকে সাথে নিয়ে এসেছে। হাসি মুখে অভিবাদন জানালো মেয়েরা। সালমান কোনো উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, এত রাতে আমার রুমে আসার হেতু কি? তোমাদের জ্বালায় তো আমি অস্থির হয়ে পড়েছি। হেতু তো অবশ্যই আছে, বলল মেয়েদের একজন। তা জনাব সালমান সাহেব এত রাত জেগে কি করছেন? তাই একটু দেখতে এলাম আর কি। এতে অস্থির হবার কি আছে? সালমান দরজা লক না করে বসার জন্য নিজেকে মনে মনে ধিক্কার দিল। একটু ভুলের জন্য এখন কত বড় এক আপদ এসে উপস্থিত। তার উপর মেয়েটির উত্তরে খুব রাগ হলো তার। তবু নিজেকে সামলে নিয়ে এসে বলল, মিস ব্রিসি এবং মিস গ্লোরিয়া, আমি কি করছি তা জানার জন্য এত রাতে এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। ফোনে জিজ্ঞেস করলেই পারতে। তোমরা যেহেতু সাংবাদিক, সেহেতু তোমাদের ভালোভাবেই জানা আছে একজন সাংবাদিক রাত জেগে কি করে থাকে। কণ্ঠে তার রাগ ও শ্লেষ মিশ্রিত। এত রাত জেগে যখন প্রতিবেদন তৈরি করছেন, নিশ্চয়ই তবে এটা গুরুত্বপূর্ণ কোনো প্রতিবেদন হবে। দ্বিতীয় মেয়ে, যার নাম ব্রিসি লোপস, সালমানের রাগের পরেও সে হাসি মুখে বলল, অনুগ্রহপূর্বক একটু দেখাবেন কি ওটা আমাদের? দেখলে আমরা হয়তো মূল্যবান প্রতিবেদন লেখা শিখতাম। সালমান মেয়ে দুটোকে ভালোভাবেই চেনে এরা কারা। অবশ্য ওদের একজন গ্লোয়ারিয়াই তাকে বলেছিল তাদের আসল পরিচয়। কিন্তু তাদের কাছে এমন এক ভয়ঙ্কর মরণাস্ত্র আছে যা প্রয়োগ করলে মারাত্মক বিপর্যয় ঘটবে। তাই আর এক মুহূর্তও সালমান এদেরকে রুমের ভিতর দেখতে রাজি নয়। পরিচিত না হলে এতক্ষণে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া যেত। একটু ভেবে সে নিজেই বেরিয়ে গিয়ে হোটেলের নিরাপত্তা রক্ষীদের ডেকে আনল। দূরে থাকতে তাদের দেখে মেয়ে দুটো নিঃশব্দে কেটে পড়ল, যেন আগেই তারা প্রস্তুত ছিল। সালমান একেবারে হাফ ছেড়ে বাঁচল। দরজা লক করে এসিটা অন করে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ল সে সাথে সাথে।
কিন্তু শুলে কি হবে, ঘুম তার হারিয়ে গেছে, তার নাগাল পাচ্ছে না সে। হরেক রকম চিন্তা তাড়িয়ে ফিরছে তাকে, কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না সে। বড় সিরিয়াস মেয়ে এরা। যেদিন থেকে এই হোটেলে উঠেছে সেদিন থেকেই এরা তার পিছু লেগেছে। পরিচয় দিয়েছিল সাংবাদিক হিসেবে, আসলে তারা সাংবাদিক ছিল না, বরং তারা এই হোটেলে অবস্থানরত 2 মার্কিন সাংবাদিকের বিনোদন কর্মী। সালমানের পিছনে তাদের লাগানো হয়েছে গোয়েন্দা হিসেবে, কিন্তু এই কাজে যে তারা অপটু তা তাদের আজকের আচরণও প্রমাণ করল। কেননা কোনো সাংবাদিক অন্য সাংবাদিককে একথা জিজ্ঞেস করে না যে তুমি এত রাত কিংবা প্রতিবেদনটি আমাদের দেখালে। তবু তারা যেহেতু সাংবাদিক পরিচয় দিয়েছে, তাই সেও তাদের সাংবাদিক হিসেবে সম্বোধন করে থাকে। সে তারা যাই হোক, তাদের যে বিষয়টা সবচেয়ে স্পর্শকাতর তা হলো নজর কাড়া ভুবন মোহনী রূপ আর পাগল করা উদ্ভিন্ন যৌবন। তাছাড়া তাদের পোশাক এবং আচরণও এত অসংলগ্ন যে যে কোনো আদর্শবান পুরুষও মুহূর্তে দেওয়ানা হতে বাধ্য। এজন্যই খ্রিস্টানরা সালমানকে এই নারী অস্ত্র প্রয়োগ করে তাদের দলে ভিড়াতে চাচ্ছে। কিন্তু তারা জানে না সালমান সে ধরনের যুবক নয়, উপরন্তু সেই তাদের একটি মেয়েকে হাত করে নিয়েছে। 2 মেয়ের মধ্যে প্রথম মেয়ে, নাম গ্লোরিয়া মারিয়া, অত্যাধিক রূপসী, তার চেয়ে বেশি আবেগপ্রবণ। সালমানকে রূপের জালে আটকাতে গিয়ে নিজে কাবু হয়েছে তার অসাধারণ ব্যক্তিত্বের কাছে। অবশেষে নিজের পরিচয়, লক্ষ্য, উদ্দেশ্য সবই বলে দিয়েছিল সে তার কাছে। সালমান তাকে তার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছিল, শোনো গ্লোরিয়া, তুমি একজন অতিশয় রূপসী মেয়ে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু নিজেকে তুমি যত রূপসী ভাবো না কেন, তোমার ওই রূপে কোনো জৌলুস নেই, নেই কোনো আকর্ষণ। তোমার ওই রূপ কামুক পুরুষদের কামোত্তেজনা বাড়াতে পারলেও কারো মনে তোমার প্রতি ভালোবাসার সৃষ্টি করবে না। ওদের কাছে তুমি একটি সুদর্শন খেলনা মাত্র, খেলা শেষে যা ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আর আমার মতো যাদের অন্তরে সামান্য ঈমানও আছে, তাদের কাছে তুমি আপাদমস্তক একটি পাপের মূর্তি। তোমার জাতি আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য তোমাদের মতো সুন্দরী মেয়েদের ব্যবহার করছে, কিন্তু মনে রেখো, আমার ঈমানকে অত সহজে কিনতে পারবে না। সালমানের কথার কোনো প্রতি উত্তর করল না গ্লোরিয়া। তার 2 চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। এই মুহূর্তে তার মনে পড়ল বিশ্ববিদ্যালয়ের সেই বয়ফ্রেন্ডের কথা, যার সাথে তার প্রেম ছিল। বিবাহের কথাও পাকাপাকি হয়েছিল, কিন্তু ছেলেটি ইসলাম ধর্ম গ্রহণ করায় সে বিয়ে ভেঙে যায়। সেই ছেলেটির বিরহেই মূলত তার এই অন্ধকার জগতে আসা। ইরাক আসার 5 দিন পূর্বে নিউ ইয়র্কের এক পার্টিতে যখন তার সেই পুরনো প্রেমিকের সাথে সাক্ষাৎ হয়েছিল, তখন সেও তাকে অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে প্রায় অনুরূপ কথাই বলেছিল, যা এইমাত্র সালমান বলল। তার মুখের অভিব্যক্তি যেন ফুটে উঠেছে সালমানের মুখে। তাই সে আবেগের অতিশয্যে সালমানের হাতটি ধরে চুমু খেল। অতঃপর বিস্তারিত ঘটনা খুলে বলল তাকে। অবশেষে সে এই অভিমত ব্যক্ত করল যে তার প্রেমিক যে ধর্ম গ্রহণ করেছে সে ধর্ম বা তার অনুসারীদের কোনো ক্ষতি সে করবে না, উপরন্তু যতটুকু পারে তাদের উপকার করবে। সালমানকে গোপন তথ্য সংগ্রহ করে দিবে সে তার সাধ্যমতো। সালমান ভাবছে গ্লোরিয়ার এই সহযোগিতা সত্ত্বেও এই হোটেলে থাকাটা এখন মুশকিল হয়ে পড়েছে, কেননা মেয়ে দুটো রাত দিন যেভাবে আনাগোনা করছে তাতে যে কোনো সময় কোনো আপত্তিকর ঘটনা ঘটে যেতে পারে। যদিও গ্লোরিয়া তাকে শ্রদ্ধার চোখে দেখে, তদুপরি তার অর্ধ উলঙ্গ হাঁটু, খোলামেলা সোনালি চুল, প্রায় 2/3 নগ্ন বুক, বডি স্প্রেয়ারের করা সুগন্ধি মাঝে মাঝে তাকে কেমন অন্য মনস্ক করে তোলে। বিস্মিত একেবারেই বেহায়া, রুমে আসলে প্রায় সময়ই সে তার গা ঘেঁষে বসে পড়ে। এমত অবস্থায় হোটেল ছেড়ে দেয় যুক্তিযুক্ত, কিন্তু পারছে না। একে তো গ্লোরিয়ার মাধ্যমে মার্কিন সাংবাদিকদের থেকে তাদের বাহিনীর গোপন সংবাদ প্রাপ্তির পথ বন্ধ হয়ে যাওয়া, দ্বিতীয়ত
এই হোটেলের ন্যায় এত সুযোগ সুবিধাপূর্ণ হোটেল বাগদাদে দ্বিতীয়টি আছে কিনা তাও তার অজানা। শীতাতপ নিয়ন্ত্রিত এই হোটেলে গেস্টদের জন্য রয়েছে আকর্ষণীয় সব সুযোগ সুবিধা, যেমন সরাসরি আন্তর্জাতিক ডায়ালিংয়ের সুযোগ, রুম সংলগ্ন ছোট্ট কিচেন, সংযুক্ত বাথরুম, রেফ্রিজারেটর, ভয়েসমেল, ভিডিও টেপ, ফ্যাক্স, কপিয়ার প্রিন্টার, মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারের সুযোগ, বিনামূল্যে দৈনিক পত্রিকা সরবরাহ, লোকাল ফোন কল ও অন্যান্য। আর এজন্যেই বিদেশি সাংবাদিকরা হোটেল প্যালেস্টাইনকে নিজেদের নির্ভরযোগ্য ও নিরাপদ আস্তানা ভেবে থাকে, তাই সেও এর বিকল্প ভাবার সুযোগ পাচ্ছে না। অনেক ভাবনা চিন্তার পরও কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারায় এবং চোখে ঘুমও না আসায় সালমান বিছানা থেকে উঠে বাতি জ্বালাল। উদ্দেশ্য প্রতিবেদনটি পুনরায় পড়া, যাতে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে এখনই সেরে নেওয়া যায়। কেননা প্রতিবেদনটির ব্যাপারে তার এতটুকু আত্মবিশ্বাস আছে যে এটি প্রকাশিত হলে আমেরিকার ইরাক আক্রমণ কম করে হলেও অন্তত 6 মাস পিছিয়ে যাবে। আর এই ফাঁকে ইরাক তার বাহিনীকে আরও কিছু কঠিন বিষয় অনুশীলন করানোর সুযোগ পাবে। কিন্তু প্রতিবেদনটি কই? টেবিলের উপরই তো রেখেছিল ওটা। হঠাৎ তার মনে পড়ল গ্লোরিয়ার কথা। সে আগেই তাকে বলেছিল যে রিসি বারবার আসে শুধু আপনার সংগৃহীত সংবাদ চুরি করতে। সুতরাং আজ সেই তার গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি চুরি করেছে, তাতে কোনো সন্দেহ নেই। তাই তখনই সে গ্লোরিয়ার কাছে ফোন করল। ফোন ধরল ব্রিসি, বলল, মিস সালমান সাহেব, গ্লোরিয়া আর কখনো আপনার ফোন ধরবে না এবং গোপনে আপনার সাথে মিলিত হয়ে স্বজাতি বিরোধী কর্মকাণ্ডেও লিপ্ত হবে না। সে আজ ভোরের ফ্লাইটে বাগদাদ ছাড়ছে, তার পরবর্তী কর্মস্থল কুয়েত। গ্লোরিয়াকে একবার ফোনটা দিন মিস ব্রিসি। সে এখন আমাদের হাতে বন্দী, আর বন্দীকে ফোন করতে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। রুক্ষ কণ্ঠে বলল ব্রিসি এবং সাথে সাথে ফোন রেখে দিল। সালমান ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছে। সে বুঝে ফেলল তার গোপন তথ্য সংগ্রহের পথটি বন্ধ হয়ে গেল। পাশাপাশি মার্কিন সাংবাদিকদের কাছে তার উক্ত প্রতিবেদন পৌঁছে যাওয়া মানে নিজের ছোড়াগুলি নিজের গায়ে লাগা। সুতরাং এখন আর হোটেল ছেড়ে চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। একবার ভাবল ইরাকি প্রশাসনের সহায়তা নেবে, কিন্তু পরক্ষণেই সে চিন্তা দূর করে দিল এই ভেবে যে এই মুহূর্তে তাদের দেশ জাতির অস্তিত্বই বিপন্ন। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিল অন্যত্র চলে যাওয়ার। সালমান কুরেশি পাকিস্তানি একটি জনপ্রিয় দৈনিকের সাংবাদিক। ইরাকে মার্কিনীদের কর্মতৎপরতার রিপোর্ট তৈরি করতে তার বাগদাদে আগমন। অতিশয় উদ্যমী, আত্মপ্রত্যয়ী, দারুণ সাহসী, ধৈর্যশীল, পরোপকারী, অত্যন্ত কর্মনিষ্ঠ এবং অকল্পনীয় জাতীয় চেতনাধারী উদার মনের যুবক এই সালমান কুরেশি। বয়স 25 পেরিয়ে 26-এর ঘর ছুঁই ছুঁই করছে। মহান সৃষ্টিকর্তা এই ছেলেটিকে অনুপম দেহাবয়বে সৃষ্টি করেছেন। গায়ের রং উজ্জ্বল ফর্সা, পূর্ণিমার চাঁদের ন্যায় গোলগাল চেহারা, এর সাথে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। শুধু শারীরিক সৌন্দর্যই নয়, সে সাথে আত্মিক সৌন্দর্য পূর্ণ মাত্রায় বিকশিত হয়েছে ছেলেটির মধ্যে। সুন্দর কমনীয় মুখাবয়বে ইমানের দ্যুতি ঝলমল করে সর্বদা। এছাড়াও তার উন্নত চরিত্র, বিনয়, নম্রতা এবং মিষ্টি মধুর আচরণ অতি সহজে সবার মন আকৃষ্ট করে তোলে। পাশ্চাত্য অপসংস্কৃতি যে মুহূর্তে আমাদের মুসলমানদের যুব মানুষে নগ্ন যৌন অশ্লীলতার বিষবাক্য ঢুকিয়ে দিয়ে নৈতিক মূল্যবোধ প্রায় নিঃশেষ করে দিয়েছে, সে মুহূর্তে সালমান নিজেকে অত্যন্ত দৃঢ়তার সাথে কলুষিত এই আবহাওয়া থেকে সযত্নে দূরে সরিয়ে রেখেছে। উপরন্ত ধ্বংসের এই বিষাক্ত ভাইরাস থেকে জাতির প্রহরী তরুণ সমাজকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টাও চালাচ্ছে। বলা চলে এই ময়দানেও সে একজন লড়াকু সৈনিক। শিক্ষা দীক্ষায়ও সে কারো থেকে পিছিয়ে নেই। তুখোর মেধার অধিকারী এই অর্ধবয়সী যুবক জেনারেল শিক্ষায় উচ্চতর ডিগ্রি হাসিলের পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও সমান পারদর্শী। উপরন্ত সে পবিত্র কালামে হাকিম আল কোরআনুল কারিমকে সযত্নে আপন বক্ষে ধারণ করেছে হিফজ এর মাধ্যমে। মোট কথা,
বর্তমান চারিত্রিক অবক্ষয়ের নাজুক সময়ে সালমানের মতো ছেলে হাজারে একটা মেলা কঠিন ব্যাপার। সালমানের ইরাক আগমন সম্পূর্ণ স্বেচ্ছা প্রণোদিত। এজন্য কেউ তাকে বাধ্য করেনি কিংবা উৎসাহিতও করেনি, বরং পত্রিকা কর্তৃপক্ষ তাকে এত বড় কঠিন ঝুঁকি নিতে নিষেধ পর্যন্ত করেছিল। কিন্তু তার যুক্তি ছিল এই, বাস্তবিকভাবেই যদি ইরাকে যুদ্ধ শুরু হয় তবে আমরা ইরাকের বাইরের মানুষরা বস্তুনিষ্ঠ সংবাদ জানতে পারব না, কেননা বর্তমান দুনিয়ার মিডিয়াসমূহ ইহুদি খ্রিস্টান সেই দানবীয় শক্তির নিয়ন্ত্রণে, যারা একটা বাস্তব সত্যকে মিথ্যা এবং একটা নির্জলা মিথ্যাকে সত্য আখ্যা দিয়ে প্রচারণা চালায়। ইরাক যুদ্ধটা যেহেতু হবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট, সেহেতু কখনোই তারা সঠিক সংবাদ প্রচার করবে না। এর প্রমাণ আমরা আফগান যুদ্ধেও পেয়েছিলাম। অতএব আমার স্থির সিদ্ধান্ত, আমি অবশ্যই ইরাক যাব, যাতে হাজারো মিথ্যার জাল ছিন্ন করে কিঞ্চিত হলেও সত্য সংবাদ বিশ্ববাসীকে জানাতে পারি। তার এই বজ্র কঠিন সংকল্প পত্রিকা কর্তৃপক্ষের অনুমতি আদায়ে সহায়ক হয়েছিল। তারা তাকে ইরাকে আসার সকল ব্যবস্থা করে দিয়েছিলেন। পরের দিনই সে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ইরাক এসে সালমান উঠেছিল বাগদাদের বিখ্যাত ও প্রসিদ্ধ প্যালেস্টাইন হোটেলে, কেননা অধিকাংশ বিদেশি সাংবাদিক এখানে অবস্থান করে থাকে। এর কারণ উপরে উল্লেখিত হয়েছে। বলা চলে এই হোটেলটি বিদেশি সাংবাদিকদের জন্য বরাদ্দ। এখানে থেকে সে বেশ স্বাচ্ছন্দ্যে কাজ করতেছিল, কিন্তু বিপত্তি দেখা দেয় তার তৈরি সেই প্রতিবেদনটি মার্কিন সাংবাদিকদের হস্তগত হওয়ার পর, যেটি সেদিন রাতে ব্রিসি লোপস তার রুম থেকে চুরি করে নিয়েছিল। এই ঘটনার পর সে যখন অন্য হোটেলে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সে সময় দুজন ব্রিটিশ ও মার্কিন সাংবাদিক এসে তাকে সাবধান করে দিয়ে গেল এই বলে যে সে যেন ভবিষ্যতে এরকম কাজ করার চেষ্টা কখনো না করে এবং এই মুহূর্তে হোটেল ছেড়ে পারলে ইরাক ছেড়ে চলে যায়, নতুবা তাকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যা খোদ ইরাক সরকারের পক্ষেও সামাল দেওয়া সম্ভব হবে না। তাদের এ ধরনের উস্কানিমূলক কথায় সালমান কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে নীরবে হোটেল ছেড়ে চলে এল। সালমানের নীরবতার কারণ হলো, তার মতে এদের সাথে বাকবিতণ্ডা করা মানে খেপা কুকুরের লেজে আগুন দেয়া। তার হোটেল ছাড়াই যদি সমস্যার সমাধান হয় তবে আর সমস্যা বাড়িয়ে লাভ কি? তাই সে অন্য হোটেলে উঠল। এটিও বাগদাদের এক বিখ্যাত হোটেল। সালমান দেখল এই হোটেলের ভবন, আয়তন এবং আনুষঙ্গিক সবকিছু অন্যান্য 5 স্টার হোটেল, এমনকি প্যালেস্টাইন হোটেলের তুলনায় অধিক বিস্তৃত, প্রশস্ত এবং আরামদায়ক। এই হোটেলের খরচও অন্যান্য হোটেলের তুলনায় একটু বেশি, কিন্তু স্বাধীনভাবে কাজ করার জন্য সে এই বাড়তি খরচটুকু নির্দ্বিধায় মেনে নিল, কেননা তার ভালো করেই জানা আছে কিছু পেতে হলে কিছু দিতে হয়। সালমান নতুন হোটেলে উঠেছে আজ 12 দিন। 27শে মার্চ সকাল 10টা। বাগদাদের রাস্তা দিয়ে দ্রুত গতিতে হাঁটছে সালমান। কাঁধে ঝুলানো মাঝারি ধরনের একটি সাইড ব্যাগ, ডান হাতে ধরা একটি ক্যামেরা, চোখে খয়েরি রঙের সানগ্লাস। হাঁটার গতিতে মনে হচ্ছে হয়তো কেউ ধাওয়া করছে তাকে। এক জায়গায় হোঁচট খেয়ে সানগ্লাসটি পড়ে গেল। ক্যামেরা ছিটকে গেল তারও আগে, কিন্তু ওগুলো কুড়িয়ে নেওয়ার মতো সময় তার হাতে নেই। উঠে হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। কিছু দূর যেয়ে বামে মোড় নিতেই তার চলৎ শক্তি যেন স্তব্ধ হয়ে গেল। সমস্ত শিরা উপশিরার রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল। সেই কালো রঙের গাড়িটাই তো এদিকে ধেয়ে আসছে। কয়েক সেকেন্ড সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। অতঃপর ডানের রাস্তা ধরে দৌড়াতে লাগলো। পিছনে তাকিয়ে দেখল গাড়ি নেই, লাপাত্তা। কিন্তু সে তার দৌড় চালু রাখলো সমান গতিতে, যেন দৌড়ের প্রতিযোগিতা করছে সে। সালমান ছোটবেলা থেকে দৌড়ে খুব পটু। বিদ্যালয়ে অধ্যয়নকালীন বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে প্রত্যেকবার সে প্রথম পুরস্কার নিত দৌড়ে জিত। এজন্য তাকে তার বন্ধুরা খেতাব দিয়েছিল রান বয় নামে। কিন্তু আজ আর সে পারল না, হেরে গেল নিয়তির কাছে। আনুমানিক 2-3 মিনিট দৌড়ানোর পর তার চেতনা লোপ পাওয়ার উপক্রম হলো। সে দেখল ধাওয়াকারী কালো গাড়িটি দক্ষিণ দিকের সরু এক গলি থেকে বেরিয়ে তার পথ রোধ করে দাঁড়িয়ে আছে। সহসা গাড়ি থেকে বেরিয়ে এলো 4 মুখোশধারী। তাদের অগ্নেয়াস্ত্র দেখে প্রথমে একটু ঘাবড়ে গেল সে,
কিন্তু তাদেরকে তা বুঝতে না দিয়ে সে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিল। ইতিমধ্যে দু মুখোশধারী ঝাঁপিয়ে পড়ল তার উপর। সে তাদের আক্রমণ প্রতিহত করে পাল্টা আঘাত হানল। অপর দু মুখোশধারীও যোগ দিল তাদের সঙ্গীদের সাথে। এবার 4 জনের সাথে লড়ছে সে একা। আক্রমণকারীরা সাথে অস্ত্র থাকা সত্ত্বেও হাতাহাতি লড়াই কেন করল? এ প্রশ্নের জবাব পাওয়া গেছে পরবর্তীতে, আর এটাই ছিল সালমানের জন্য প্লাস পয়েন্ট। কেননা খালি হাতে 10-20 জনের সাথে লড়ার মতো দক্ষতা তার আছে, আর এ দক্ষতা সে অর্জন করেছিল স্কুলে পড়াকালীন সময়ে। সে কৌশলী লড়াইয়ের মাধ্যমে একজনকে যমদূতের হাতে সোপর্দ করতে সক্ষম হলো। আক্রমণকারীরা এজন্য গুলি ছুটছিল না যে জায়গাটা ছিল একটি ক্যাম্পের নিকটে। গোলাগুলির শব্দ শুনে রিপাবলিকান গার্ডের সদস্যরা যদি এসে পড়ে তবে তাদের মার্কিন দালালি ধরা পড়ে যাবে, আর তাই সালমানকে তারা নিঃশব্দে হত্যা করতে চাচ্ছে। কিন্তু তার হাতেই বরং নিজেদের একজনকে খুন হতে দেখে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। যত ক্ষিপ্তই হোক, সালমানের সাথে তারা কিছুতেই পেরে উঠছে না। ইতিমধ্যে তার সংহারী আক্রমণে আরেকজন মুখোশধারী ধরাশয়ী হল। সে এক পার্শ্বে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। সালমান এবার বাকি দুজনের সাথে লড়ছে। এক পর্যায়ে দুজনই যান নিয়ে পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠল, কিন্তু সে সুযোগ তারা পেয়ে উঠছে না। এমন মুহূর্তে ঘটল বিপত্তি। একটি পাথরের সাথে আঘাত লেগে সালমানের বাম পাটি উল্টে গেল। বসে পড়ল সে, আর যায় কোথায়। মুখোশধারীরা যেন এক মহা সুযোগ পেল। বলা চলে এমন একটি মুহূর্তের অপেক্ষাই করছিল তারা। সুতরাং সুযোগটিকে তারা হাতছাড়া করল না। তাদের একজন ক্লাশিনকোভের বাট দিয়ে আঘাত হানল সালমানের মাথায়, অপরজন হানল হাতে। মাথা ফেটে হাত ভেঙে নিস্তেজ হয়ে শুয়ে পড়ল সে মাটির উপর। তাকে এ অবস্থায় রেখে পালিয়ে গেল মুখোশধারীরা। তাদের ধারণা প্রাণবায়ু বের হয়ে গেছে তার, কিন্তু আল্লাহ যাকে বাঁচান তাকে মানে সাধ্যকার। এর কিছুক্ষণ পরই এই রাস্তা দিয়ে ইরাকি সৈন্যদের একটি টহল ইউনিট যাচ্ছিল। সাথে একজন মেজরও আছেন। মেজর সাহেব বসা ছিলেন গাড়ির সামনের সিটে, ড্রাইভারের পাশে। তার অনুসন্ধানী দৃষ্টি ঘুরে ফিরছে চারদিকে। হঠাৎ তার দৃষ্টি আকর্ষণ করল আহত সালমান। অকুস্থলে এসে ড্রাইভার তার নির্দেশ মোতাবেক গাড়ি থামাল। সৈনিকদের বললেন লোকটিকে গাড়িতে ওঠাতে। অতঃপর তাকে নিয়ে পৌঁছে গেলেন বাগদাদের আল কিন্দি হাসপাতালে। সেখানে রোগীকে রেখে মেজর সাহেব চলে গেলেন ডিউটিতে। হাতে তার সময় কম। দীর্ঘ প্রায় 7 ঘন্টা পর বিকাল 5টার দিকে সালমানের জ্ঞান ফিরল। চোখ মেলে নিজেকে নরম বিছানায় শায়িত দেখে আশ্চর্য হল। আশপাশে অপরিচিত লোকজন দেখে এক প্রকার চেঁচিয়ে উঠল, আমাকে এখানে এনেছো কেন? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমার ব্যাগ ক্যামেরা কোথায়? সে ভেবেছিল মার্কিন দালালেরা বুঝি তাকে এখানে নিয়ে এসেছে। তাই সে শোয়া থেকে উঠে বসল এবং একই কথা পুনরাবৃত্তি করল। ডাক্তাররা তাকে পুনরায় শুইয়ে দিলেন এবং বললেন, আমরা আপনাকে এখানে আনিনি, এনেছেন মেজর জেনারেল আসাদুল্লাহ সাহেব। এটা হাসপাতাল, আমরা এখানকার ডাক্তার। আপনার হুঁশ ফেরার ব্যাপারে আমরা পেরেশান ছিলাম। আলহামদুলিল্লাহ আপনার হুঁশ ফিরেছে, কিন্তু আপনার ক্যামেরা এবং ব্যাগের ব্যাপারে আমরা কিছুই। ডাক্তার তার কথা শেষ করতে পারলেন না। এরই মধ্যেই কক্ষে প্রবেশ করল আপাদমস্তক কালো বোরকাবৃতা একটি যুবতী মেয়ে। ঢুকেই সে বলল, আমি জানি আপনার ব্যাগ এবং ক্যামেরা কোথায়। সকলে উৎসুক হয়ে তাকালো মেয়েটির দিকে। ওগুলো আমার হেফাজতে আছে মিস সালমান, বলে চলল মেয়েটি। ঘাতকরা আপনাকে ধাওয়া করার পূর্বেই আমি আপনার অনুসরণ করছিলাম। যে সময় কালো রঙের গাড়িটি দেখে আপনি দৌড়ে পালাচ্ছিলেন, সে সময় আপনাকে আমি সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে মানুষ বলে সে সাহস করতে পারিনি। অতঃপর যখন ওরা আপনার কাছে হেরে আপনাকে আহত করে ওদের আহত নিহত 2 সঙ্গীকে নিয়ে পালিয়ে গেল, তখন আমি আপনাকে উদ্ধার করার জন্য কাছে গেলাম। আপনি ছিলেন অচেতন। আমি আপনাকে আমার গাড়িতে তোলার চেষ্টা করি, কিন্তু একা বলে ব্যর্থ হই। অবশেষে কোনো সাহায্যকারীর আশায় এদিক ওদিক খোঁজ নিতে লাগলাম। পেয়েও গেলাম, কিন্তু এসে দেখি সেনা সদস্যরা আপনাকে নিয়ে চলে যাচ্ছে। আমি তাদের গাড়ির পিছু নেই। যখন দেখলাম তারা হাসপাতালের দিকে যাচ্ছে, তখন আশ্বস্ত হয়ে ফিরে যাই। আপনি চাইলে আপনার সেবা করার জন্য আমি এখানে থেকে যেতে পারি, অথবা যদি হোটেলে যেতে চান সেখানেও আমি আপনার সেবা করতে প্রস্তুত আছি।
মেয়েটির বক্তব্য শুনে উপহাসের হাসি হাসল সালমান। বলল, মিস ব্রিসি, তোমার নাটকটি চমৎকার মঞ্চায়ন হয়েছে, আর এজন্য যে পোশাকটি তুমি নির্বাচন করেছ সেটাও বড় জুৎসই হয়েছে। একটু থেমে এসে আরও বলল, তুমি একথা বলছো না কেন যে ঘাতকরা তোমাদেরই নিয়োজিত লোক ছিল? আমাকে আহত করার পর তুমি পর্যবেক্ষণ করতে গিয়েছিলে আমাকে উদ্ধার করতে না, বরং মৃত্যু হলো কিনা তা নিশ্চিত হতে। যখন দেখলে হয়নি তখন তাদেরকে পুনরায় ডেকে এনেছিলে, কিন্তু এসে দেখলে শিকার হাতছাড়া হয়ে গেছে। তাই সেনা জিপের পিছু নিয়েছিলে শিকার কোথায় যাচ্ছে তা দেখতে, আর এখন এসেছো সেবার নাম করে শিকারকে নিজেদের করায়ত্তে নিয়ে নিতে এবং চূড়ান্ত সেবা দিয়ে চিরনিদ্রা শায়িত করতে না? বিস্ময়কর তোমার কৌশল, মিস ব্রিসিলোপস। সালমানের মন্তব্যে মেয়েটি ভড়কে গেল। উত্তর কি দিবে ভেবে পাচ্ছে না। সহসা সে নতুন কৌশলের আশ্রয় নিল। আমি কোনো অভিনয় করিনি মিস্টার সালমান সাহেব, অত্যন্ত বিনয় বিগলিত ভঙ্গিতে বলল মেয়েটি। ঘাতকদের কাউকে আমি চিনি না। আমি শুধু একটি কথা বলার জন্য আপনার পিছু নিয়েছিলাম, কিন্তু এখন আপনি অসুস্থ, তাই সেবা করার আগ্রহ প্রকাশ করছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে তবে আমাকে তার শাস্তি দিন। অন্তর্যামী ভালো জানেন তোমার উদ্দেশ্য কী ছিল, বলল সালমান। আচ্ছা বলো তো শুনি, কি কথা বলার জন্য তুমি আমার পিছু নিয়েছিলে, আবার এখানেও এসেছো? আপনি অবশ্যই আমার সহকর্মী গ্লোরিয়া মারিয়াকে ভুলে যাননি, বলল ব্রিসিলোপস। তাকে এখান থেকে বহিষ্কার করা হয়েছিল আপনারই জন্য। যেদিন সে কুয়েতের উদ্দেশ্যে ইরাক ত্যাগ করে, সেদিন আমার হাত ধরে সে একটি অনুরোধ করেছিল যে আমি যেন যেভাবে হোক আপনাকে তার বর্তমান কর্মস্থলের ঠিকানাটি পৌঁছে দিই। তখন থেকেই আপনাকে আমি খুঁজতে থাকি। আজ সকালে আমি যখন ক্যাফে হাউসে নাস্তা করছিলাম তখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাই আমি আপনার পিছু নিয়েছিলাম। এই বলে খামে মোড়ানো ঠিকানাটি সে সালমানের হাতে দিল। সালমান খামটি হাতে নিয়ে বলল, মিস ব্রিসি, তোমার কথা যদি সত্য হয় এবং তুমি যদি কোনো দুরভিসন্ধি ছাড়াই আমার সেবা করার আগ্রহ প্রকাশ করে থাকো, তাহলে তুমি আমার ব্যাগ ও ক্যামেরা ফেরত দাও। তবেই আমি তোমার সকল কথা বিশ্বাস করব এবং বুঝবো যে প্রতারণা নয়, সত্যি সত্যি তুমি আমার উপকার করতে চাচ্ছ। আচ্ছা, আমি আপনার সব কিছু এনে দেব, বলল ব্রিসি, কিন্তু আমাকে আপনার নিশ্চয়তা দিতে হবে যে আপনি আমার সাথে যাবেন এবং আমাকে আপনার সেবা করার সুযোগ দিয়ে কৃতার্থ করবেন, যাতে আমি গ্লোরিয়ার কাছে গৌরব করে তা বলতে পারি। বলুন, আমার শর্ত মানবেন কি না? মেয়েটির শর্ত শুনে সালমান বেশ কিছু সময় মৌনতা পালন করলেন। সে ভাবতে লাগলো, মেয়েটি আমার সেবা করার জন্য এভাবে উঠে পড়ে লাগার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যাকে সেদিন গ্লোরিয়াকে ফোন দিতে বলায় খেপে গিয়েছিল, আজ কিনা সে আমার সেবা করে গ্লোরিয়াকে খুশি করতে ব্যতিব্যস্ত। শিয়াল যদি মুরগি ছানার নিরাপত্তার দায়িত্ব নিতে চায়, তাহলে ব্যাপারটি কি ভাবা যায়? তাই সে ব্রিসিকে লক্ষ্য করে বলল,